বনানীর আগুনের ঘটনায় ভবনের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তাজভিরুল ও জমির মালিক ফারুক গ্রেফতার। ঘটনাস্থলে তদন্ত দলের গণশুনানি শুরু। তুরাগ নদকে পুরনো প্রবাহে ফিরিয়ে আনতে দ্রুত গতিতে চলছে ভরাট অপসারণের কাজ। অবৈধ হাউজিং উচ্ছেদের পাশাপাশি জরিমানার পরামর্শ পরিবেশবিদদের। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতির মুখে স্থানীয়রা। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। সরকারের সদিচ্ছা থাকলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় অন্তরায় আন্তর্জাতিক সংস্থা, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। এবং অবশেষে পার্লামেন্টে অনুমোদিত অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। নতুন নীতিমালায় বিনিয়োগের সুযোগ বাড়ল বাংলাদেশি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। বনানীর আগুনের ঘটনায় ভবনের অবৈধ অংশের মালিক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি AKM তাজভিরুল ইসলাম ও জমির মালিক SM HI ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাড়িধারার বাসা থেকে তাজভিরকে গ্রেফতার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজভির প্রযুক্তি খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এফআর টাওয়ারের 21 থেকে 23 তলা পর্যন্ত এই প্রতিষ্ঠানের কার্যালয়। এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। আগুনের ঘটনায় বনানী থানায় দায়ের মামলায় রাত 10:30টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর কিছুক্ষণ পরে জমির মালিক বুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ফারুককে গ্রেফতার করে পুলিশ। আগুনের ঘটনায় বনানী থানায় করা ফৌজদারি মামলার অপর আসামি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এদিকে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তদন্ত দলের গণশুনানি শুরু হয়েছে। সকাল 10:15টায় শুরু হয় গণশুনানি। এছাড়াও ক্ষতিগ্রস্ত ভবনটির ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করছে বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত তদন্ত দল। সকাল 9টায় রাজুক ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে 6 সদস্যের তদন্ত দল আসে পর্যবেক্ষণে। পাশাপাশি ঘটনার দিন যারা ভবনে অবস্থান করছিলেন অভিজ্ঞতা জানানোর জন্য তাদের অনেকেই আসেন টাওয়ারের পাশে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে। রাজুকের চিফ ইঞ্জিনিয়ার আছেন এখানে সদস্য সচিব হিসাবে, এই হিসেবে একটা কমিটি। অর্থাৎ এই যে বিল্ডিংয়ে আগুন ধরেছে আমরা জানি সবাই এইটা এখন বসবাসযোগ্য কিনা, মূলত এই কমিটি এই কাজটা করবে। তো আমরা জানেন এই বিল্ডিংটা আমরা আজকে সকাল থেকে আমরা কাজ শুরু করেছি। আমাদের সাথে আরও টিম আছে, আমাদের সাথে যারা মেশিনারিজ নিয়ে আসছে ওরা এখনও কাজ করছে। আমরা একদম ফিজিক্যালি একদম নিচতলা থেকে বেসমেন্ট থেকে শুরু করে একদম ছাদে পর্যন্ত গিয়েছি। এই মুহূর্তে বনানীর এফআর টাওয়ারে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে আছি তার কাছে। শাতিলা, একটু আগেই বুয়েটের যে প্রতিনিধি দলটি এসেছিলেন সেটি রাজুক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমন্বয়ে যে প্রতিনিধি দলটি গঠিত হয়েছে, যে তদন্ত দলটি আছে, তারা অনুসন্ধান চালিয়েছেন প্রায় 2 ঘন্টা ধরে। এবং এই অনুসন্ধানের পর তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছে, প্রাথমিক এই পর্যবেক্ষণ আসলে দিনব্যাপী চালানোর তারা কথা বলেছেন। এবং বুয়েটের যারা বিশেষজ্ঞ আছেন তারা জানিয়েছেন যে এই যে ভবনটি আগুনে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ভবনের আসলে শুধুমাত্র তারা ব্যবহার উপযোগী করার জন্য আসলে পুনরায় যে সংস্কার থেকে শুরু করে তারা বিভিন্ন পরামর্শ, এবং সবচেয়ে বড় কথা এই প্রতিনিধি দলটি আসলে প্রায় 150 দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছেন, যেটি আসলে তারা জানিয়েছেন যে এত বড় একটি ভবনের পুরো ফিজিবিলিটি টেস্ট যেটি সেই টেস্টটি করার জন্য আসলে প্রয়োজন অনেক সময়। এবং এখন যে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে তারপরেও হচ্ছে আরেকটি পরীক্ষা
পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেটিকে আসলে একাডেমিক ভাষায় বা গবেষণার ভাষায় যার জন্য অনেক সময় লাগবে, এবং এই সময়ের জন্যই তারা বলছেন যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য আসলে অনেক সময় তাদের লেগে যাবে। এবং এই সময়টি তারা নিচ্ছেন আসলে এই ভবনটির, যাতে আইন অনুযায়ী যে নিয়মগুলো আসলে এরা ভঙ্গ করেছে, যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে ভবন নির্মাণের ক্ষেত্রে যে আইনগুলো লঙ্ঘন করা হয়েছে, সেই ব্যাপারগুলো আসলে সংস্কার করে এই ভবনটি যাতে পুনরায় ব্যবহার উপযোগী করা যায়, এ কারণেই আসলে এই যে তদন্ত প্রতিবেদন এবং এই ভবনটির যারা মালিক আছেন, যারা দেখভালের দায়িত্বে আছেন, তাদের কাছে আসলে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে দেওয়া। আর সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ভবনই এখন থেকে এক ধরনের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো যাতে মানা হয়, সেই আইনগুলো মানার ব্যাপারে আসলে জোর তৎপরতা চালানো হবে। এবং যারাই আইন মানবেন না, সেটা রাজুকের কর্মকর্তা হোক, ভবন মালিক হোক বা ডেভেলপার হোক, যারাই এই আইনগুলো আসলে ঠিকমতো পালন করবে না বা মেনে ভবনগুলো নির্মাণ করবে না, তাদের জন্য যে কঠোর আইনের পদক্ষেপের যে কথা সরকার বলেছে, সেই ব্যাপারটি এই তদন্ত কমিটি আমাদেরকে জানিয়েছে যে এখানে তারা সেই ব্যাপারটি নিশ্চিত করতে চান। আর এর পাশাপাশি বলে রাখি, গণশুনানি কিন্তু চলছে, এবং সেই গণশুনানিতে নানা ভয়াবহতার কথা, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যারা আসলে বর্ণনা দিয়েছেন এই তাদের অভিজ্ঞতার কথা, সেই অভিজ্ঞতাগুলো থেকে তথ্য নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের যে কমিটি রয়েছে, তারা আসলে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন, এবং এই তথ্যই আসলে তাদেরকে সেই তদন্ত প্রতিবেদনটি তৈরি করতে সাহায্য করবে বলে তারা মনে করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ইমতিয়াজ। দর্শক, বনানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের সেখানকার পরবর্তী অবস্থা জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। আগুনে পুড়ে যাওয়া গুলশানের ডিএনসিসি মার্কেটের সবশেষ অবস্থা জানতে সেখানে রয়েছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। ইমতিয়াজ, গতকাল গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং তারপরে যে সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আজকে তাদের যে সমস্ত দোকানে যে মালামাল ছিল, যেগুলো কাঁচামাল ছিল, সেগুলো তো পুড়ে নষ্ট হয়েই গেছে। আর যেগুলো গৃহস্থালির বা ক্রোকারিজ আইটেমের কিছু দোকান ছিল, সেই দোকানের যেগুলো মালামাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ধরনের মালামালগুলো কিন্তু আজকে এই যে কাঁচা বাজারের সামনে যে খোলা চত্বর, সেই চত্বরে সকাল থেকে বিক্রি শুরু করেছেন এই সমস্ত ব্যবসায়ীরা। এবং পাশাপাশি আমরা সকালবেলা এখানে এসেই দেখতে পেয়েছি যে পুলিশের কিন্তু পুরো মার্কেটটিকে কর্ডন করে রেখেছিল, ঘেরাও করে রেখেছিল, এবং তারপরই তাদের কাছে যে লিস্ট ছিল, অর্থাৎ 215 জনের একটি তালিকা, সেই 215 জনের তালিকা যে ব্যবসায়ীরা ছিল, সেই ব্যবসায়ীদের সকাল থেকেই কিন্তু তালিকা অনুযায়ী নাম নিবন্ধন করে নাম দেখে দেখে তাদের সেই যে কাঁচা বাজারের যে দোকানগুলো আছে সেই দোকানের মধ্যে প্রবেশ করতে দেয়া হয়। কারণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বাইরের যারা আছে তারা যদি এসে এখানে ক্ষতিগ্রস্ত যে সমস্ত ব্যবসায়ীরা আছে, সেই ব্যবসায়ীদের যে সমস্ত মালামাল এখনো কিছু কিছু অল্প ক্ষতি হয়েছে, সেগুলো যাতে তারা পুনরায় ব্যবহার করতে পারে বা নিতে পারে, কি অবস্থায় তাদের দোকানগুলো আছে সেগুলো যাতে দেখভাল করতে পারে, সে কারণেই কিন্তু তারা এই নিরাপত্তার ব্যবস্থাটি নিয়েছে। এছাড়া গুলশানের ডিএনসিসি কাঁচা বাজারের যে সমস্ত মালিক সমিতি আছে, সেই মালিক সমিতির সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তালিকা করার জন্য তাদের প্রতি নির্দেশ এসেছে, যে তাদের কাছে আমরা শুনেছি যে 211 জনের একটি তালিকা তারা করবেন, এবং সেই তালিকার মধ্য থেকে 100 জনকে আজকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে আর্থিকভাবে। এবং যে সমস্ত দোকানের মালিক আছে তাদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং পাশাপাশি যে সমস্ত কর্মচারীরা সেসব দোকানে কাজ করতেন তাদেরকে তাদের যে তালিকা করা হবে, সেই তালিকা অনুযায়ী তাদেরকে চাল দিয়ে সহায়তা করা হবে। মোটামুটিভাবে এই ছিল আজকে এখানে যে সমস্ত মানে দোকানিরা আছে, তারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত হয়েছে, এবং তারা সকাল থেকেই কিন্তু বিভিন্ন মানে অধিক মূল্যের যে সমস্ত পণ্যদ্রব্য আছে, সেই সমস্ত পণ্যদ্রব্য তারা কিন্তু কম দামে কিনতে পেরে তারা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কারণ আসলে জানেন যে কারো কারো ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি এখানে কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ আছে যারা থাকে গুলশান এলাকায়, এবং কোরাইল বস্তি আছে পাশে। এই যে এইসব এলাকায় যে সমস্ত বাসিন্দারা আছেন, তারা কিন্তু অল্প পয়সায় এই সমস্ত কম ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের পণ্য কিনতে পেরে তারা কিন্তু মোটামুটি স্বস্তি প্রকাশ করেছে। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে সবশেষ খবর।
গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটের এখনকার অবস্থা জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। কেবল রাজধানী নয়, বন্দরনগরী চট্টগ্রামের 93% বহুতল ভবনে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। আইন থাকা সত্ত্বেও 97% ভবন ফায়ার সার্ভিসের বসবাসের উপযোগী ছাড়পত্র নেয়নি। আর 41টি প্রতিষ্ঠান বিপণী বিতান রয়েছে এবং 12টি বস্তি রয়েছে চরম অগ্নি ঝুঁকির মধ্যে। ফায়ার সার্ভিসের 1 বছরের জরিপে উঠে এসেছে নগরীর এ ভয়ঙ্কর তথ্য। আর সিডিএ বলছে প্রশাসনিক জটিলতার কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না তারা। শাখাউত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। গত 1 বছর ধরে নগরীর 41টি ওয়ার্ডকে 8টি জোনে ভাগ করে নানামুখী জরিপ চালিয়ে আসছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জরিপের সবশেষ তথ্য অনুযায়ী নগরীতে 20,000-এর বেশি বহুতল ভবন থাকলেও তার অধিকাংশের কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। বিএমডিসি কোড অনুযায়ী বসবাসের ছাড়পত্র নিয়েছে মাত্র 3% বহুতল ভবনের মালিক। অনেকগুলো এখন হাইরাইজ ভবন চট্টগ্রামে আছে, নির্মাণাধীন আছে এবং ব্যবহৃত হচ্ছে, যেগুলোতে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নাই বললেই চলে। এদিকে বহুতল ভবনের পাশাপাশি নগরীর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। 3% অগ্নি নিরাপত্তার জন্য মোটামুটি তারা ব্যবস্থা গ্রহণ করেছে, আর 97% অগ্নি ঝুঁকির জন্য তারা এখনো রয়ে গেছে। সিডিএ বলছে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে জনবল সংকট ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা একটা তালিকা করি, এই তালিকাটা সিটি কর্পোরেশনে দিই। সিটি কর্পোরেশন প্রক্রিয়া হলেও তারাও পারবে না, এটা সুইটকে দিবে বা বুয়েটকে দিবে। তারা বিশেষজ্ঞ দল এসে দেখবে, দেখে বলবে যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কি না। এইটা ওদের সার্টিফাই না করা পর্যন্ত এটা ভাঙার অধিকার আপনার নাই। সবশেষ গত 16 ফেব্রুয়ারি ভোররাতে কর্ণফুলী নদীর তীরবর্তী চাকতাই বস্তিতে আগুনে পুড়ে 1 শিশুসহ 8 জনের মৃত্যু হয়। আর 2004 সালে কালুরঘাট এলাকায় একটি গার্মেন্টসে আগুনে অন্তত 60 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। 60 বর্গ মাইলের এই নগরীতে লোক সংখ্যা 60 লাখের বেশি। সর্বশেষ 1995 সালে এই শহরের মাস্টার প্ল্যান প্রণীত হয়েছিল, কিন্তু সরকারি সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে তাদের নিজেদের মনে না করায় তার একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিত এবং ঝুঁকিমুক্ত হিসেবে গড়ে তোলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এ সময় বাণিজ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করা দরকার এবং জায়গাও নির্দিষ্ট করে দেওয়া দরকার। আমরা চাই না যে যেখানে সেখানে শিল্প গড়ে উঠে আমার কৃষি জমি নষ্ট হোক, কারণ আমাদেরকে যেমন 16 কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে হবে। আবার এই কৃষিপণ্য উৎপাদন করে সেটাকে প্রক্রিয়াজাত করেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারি। আবার আমার দেশের ভিতরে কিন্তু আভ্যন্তরীণ বাজারও সৃষ্টি হচ্ছে, আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আমার প্রতিবেশী দেশগুলি, সেখানেও কিন্তু বিরাট বাজার রয়ে গেছে। সেগুলো আমাদের খুঁজে বের করে কোন দেশে কোন ধরনের পণ্য আমরা রপ্তানি করতে পারি সেটা আমরা দেখতে পারি। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পরিকল্পনা নেওয়া দরকার বলে আমরা মনে করি। একটা ঠিক আমি এটা মনে করি যে আমাদের দেশের শিল্পায়নের সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ এক সময় সিঙ্গেল ডিজিটে ছিল, কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে। সেটাও এতটা হতো না, কারণ অনেক সময় আমাদের দেশের অর্থনীতি সচল রাখার জন্য কোথাও কোথাও থেকে আমাদের স্বল্প সুদে ঋণ নিতে হয়, সুযোগ সুবিধা নিতে হয়, তখনই অনেকগুলি শর্ত জুড়ে দেওয়া হয়। এই ব্যাংক ঋণের উপরে যে ক্যাপ সিস্টেমটা ছিল, এটা IMF এর প্রেসক্রিপশনে সেটা তুলে দিতে বাধ্য হয় ওখান থেকে স্বল্প সুদে ঋণ নেওয়ার জন্য। এই তারপরেই ব্যাংকের ঋণটা লাগাম ছাড়া হয়ে যায়। আমরা চেষ্টা করেছি, এমনকি আমি একবার উদ্যোগ নিলাম যে সকলের সঙ্গে কথাও বললাম, বেশ কিছু সুযোগ সুবিধাও করে দিলাম। কারণ আমাদের যেমন সরকারি প্রতিষ্ঠানগুলির অর্থ আগে 70% সরকারি ব্যাংকে রাখতে হতো, 30% বেসরকারি ব্যাংকে রাখতে পারতো।
ব্যাংকের মালিকরা বলেন যে এটা যদি 50-50 করে দেওয়া হয় তা আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। আমরা সেটাও কিন্তু করে দেওয়ার জন্য প্রস্তুত হলাম এবং দিলাম। কিছু ব্যাংক ঠিকই সুদের হার 9% নামালো, কিন্তু সকলে কিন্তু তা করলো না, না করে বাড়তে বাড়তে প্রায় 14, 15, 16-তে নিয়ে গেল। এবং কেন করলো না, তাদের এই সুযোগটা দেওয়া সত্ত্বেও। এখন আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে, তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে যে তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না। তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, কাঁচামালটা ঠিকমতো আনছে কিনা। শুধুমাত্র সরকারি সব করে দেবে তা তো না, আমরা তো বেসরকারি খাতকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছি। আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে জাতির পিতা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন যে আমাদের অর্থনীতি হবে সরকারি খাত, বেসরকারি খাত এবং কোঅপারেটিভ। কাজে বেসরকারি খাতকেও কিন্তু আমাদের সংবিধানে স্বীকৃতি দেওয়া আছে। আর আমরা কিন্তু এখন বেসরকারি খাতকেই সবথেকে বেশি, বোধহয় আমি সরকারে আসার পর, আওয়ামী লীগ সরকারে আসার পর বেসরকারি খাতটা সবথেকে বেশি আমি উন্মুক্ত করে দিয়েছি। বিদ্যুৎ বলেন, বিমান বলেন, হেলিকপ্টার সার্ভিস আজকে অনেকে করে ব্যবসা করেন, আমাদের শিল্প কলকারখানা সব কিছু কিন্তু বেসরকারি খাত সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া। এই যে আমাদের মানে টেলিভিশন, রেডিও থেকে শুরু করে এমন কোনো খাত নাই যেটা বেসরকারি খাতে আমরা উন্মুক্ত করে দেইনি। যে সমস্ত খাত আপনারা একটু হিসেব করে দেখেন, 96 সালের আগে সম্পূর্ণ কেবলমাত্র সরকারের হাতে ছিল, আমরা সব বেসরকারি খাতকে দিয়ে দিয়েছি। কারণ আমরা চাই বেশি বেশি বিনিয়োগ হোক, বেশি বেশি আমাদের কর্মসংস্থান হোক, আবার দেশের মানুষ কাজ পাক। সেই কারণে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের একটা সার্বিক হিসাবে আছে যে আমাদের দেশে প্রায় 78 লাখের মতন শিল্প কলকারখানা বেসরকারি খাতে আছে। তো সেখানে যদি প্রতি বছর একটা মানুষও যদি কাজ পায়, তাহলে তো 78 লক্ষ লোক তো কাজ পেল। তো তারপরও কেন আমাদের হচ্ছে না, সেটা হলো কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটি বিষয়, আমাদের যারা মানে শিল্প তৈরি করেন, তারা এই বর্জ্য ব্যবস্থাপনার কোনো পদক্ষেপই নেন না। অথচ এই বর্জ্য কারণে যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। আপনারা যদি এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো, সেটা যদি আপনারা করেন তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। কিন্তু এইখানে কার্পণ্য কেন, সেটাও আমার একটা প্রশ্ন। দেশটাকে তো রক্ষা করে চলতে হবে, দেশের পরিবেশটা তো রক্ষা করতে হবে। আমরা সরকার আসার পর যাতে আরও বেশি শিল্প গড়তে পারি এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগ যাতে আসে, তার জন্য একটা পরিবেশ রক্ষা করা, সেই ক্ষেত্রে নানা ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া। আমাদের যেমন আগে ছিল বিওআই, সেটাকে আমরা একটা কর্তৃপক্ষ, অথরিটি করে দিলাম, যাতে তারা আরও ভালোভাবে কাজ করে আরও বেশি করে বিনিয়োগ আনতে পারে। আমি যখনই বিদেশে যাই, আমার সাথে বিশাল ব্যবসায়ী টিম নিয়ে যাই, আমি বলি আপনাদের পার্টনার খুঁজে নেন যে তারা এসে বিনিয়োগ করুক। এখন কিন্তু মানুষ বিনিয়োগ করার জন্য বাংলাদেশটাকে সবথেকে উপযুক্ত জায়গা হিসেবে মনে করে, কিন্তু আমাদের দেশের ভিতরে আমাদের যারা শিল্পায়নে বিশ্বাসী তাদেরকে আমরা নানা সুবিধাও দিয়েছি। এমনকি এই সুবিধা আগে ছিল না যে ফরেন কারেন্সি যে আর্ন করেন সে কিন্তু ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করে এখানে টাকা রেখে আবার প্রয়োজন মতো সেই টাকা বিদেশে নিতে পারবেন, এটা কিন্তু আগে ছিল না। আগে এই টাকা আনতে গেলে প্রত্যেকটা অ্যাম্বাসির পারমিশন লাগতো, তাদেরকে হিসাব দিতে হতো, নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল। আমরা কিন্তু সেগুলি সব দূর করে দিয়ে সরাসরি একেবারে অ্যাকাউন্ট খুলে টাকা রাখতে পারবেন, আবার আপনার টাকা আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন, যেটুকু আনবেন সেটুকু নিয়ে যেতে পারবেন, সুদটা না কিন্তু টাকাটা নিতে পারবেন। সে ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি ব্যাংকে, সে সুযোগটা করেছে। আর তাছাড়া তো বিভিন্ন ধরনের বন্ডের ব্যবস্থাতে প্রিমিয়াম বন্ড আছে, ইনভেস্টমেন্ট বন্ড আছে, বিভিন্ন বন্ড সিস্টেমও করে দিয়েছি, আবার ফরেন এফসি অ্যাকাউন্ট করারও সুযোগ করে দিয়েছি। তো সেই সুযোগগুলি নিতে হবে এবং সেভাবে কাজ করতে হবে এবং মনে করতে হবে যে না, আমার দেশের জন্য কাজ করতে হবে। ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আরেকটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। কারণ ব্যাংকের যে টাকা, এই টাকার মালিক তো জনগণ।
এবং ব্যাংক যদি চালু রাখতে হয়, বেসরকারি খাতে আমরা ব্যাপকভাবে ব্যাংক করার সুযোগ করে দিয়েছি। বোধহয় আওয়ামী লীগ সরকার আমলে সব থেকে বেশি ব্যাংক বিমা করবার সুযোগ সুবিধা আমরা দিয়েছি। এত ব্যাংক আমরা দিয়েছি। আর ব্যাংক খালি দিলেই হবে না, মানুষের মাঝে ব্যাংক ব্যবহার করার যে একটা প্রবণতা, সেটাও সৃষ্টি করতে হবে। দেখছেন এ সময় বাণিজ্য। রাজধানীতে শেষ হয়েছে 4 দিনব্যাপী থাই পণ্য প্রদর্শনী 2019। গতকাল শেষ দিন ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় চাহিদা বেশি দেখা যায় প্রসাধনী ও খাদ্যপণ্যের চাহিদা ও যোগান বেশ সন্তুষ্ট ছিলেন ক্রেতা বিক্রেতারা। আগামীতে বাংলাদেশের থাই ব্যবসায়ীরা বিনিয়োগ করবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। প্রসাধনী, গার্মেন্টস, সাজসজ্জার উপকরণ, ফলমূল, পানীয় সহ বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পসরা বসেছিল থাই পণ্য প্রদর্শনীর। 18 বারের মতো এবারের আয়োজনে অংশ নিয়েছিল 72টি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা দেখা গেছে প্রসাধনী, খাবার ও স্বাস্থ্যগত বিভিন্ন উপকরণে। স্বাচ্ছন্দ্যে পণ্য কেনার কথা জানান ক্রেতারা। ফুড প্রোডাক্টসগুলো দেখলাম অনেক ভালো, তো সাপোজ মনে হচ্ছে যাওয়ার সময় ফুড প্রোডাক্টসগুলো নিয়ে যাব। বাইরেরটার হলো যে তারা মোর কনসার্ন অ্যাবাউট দ্য প্রোডাক্ট কোয়ালিটি। ডাস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট খারাপ, এনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য যেসব আমাদের প্রবলেম হচ্ছে, চুলে রাফ হয়ে যাচ্ছে, আমাদের চুলগুলো ফেটে যাচ্ছে, সেগুলো আমরা খুঁজছি। তো এখানে মেলাতে এসে যেটা আমি দেখতে পেলাম, শিশুদের কিছু আইটেম, তার ফ্রুটস আইটেম দেখলাম বেশ কিছু, তার ইলেকট্রনিক্স কিছু আইটেম দেখলাম, যেটা আসলে এগুলো বাংলাদেশে দেখাই যায় না। বছর পর কদিনের আয়োজনে পণ্য পরিচিতি, ব্র্যান্ডিং সহ বেশ সাড়া মেলে পরবর্তী সময়েও, এমনটি জানান বিক্রেতারা। এত বেশি সাড়া পাচ্ছি, যেমন কালকে আমাদের স্টলে যত ছিল, প্রোডাক্ট ছিল, সবই সেল হয়ে গেছে। আর ফেস ওয়াশটা মানুষ বেশি নিচ্ছে, লিপস্টিকটাও নিচ্ছে, আইলাইনারটাও নিচ্ছে। আমাদের যেহেতু নতুন একটা লায়ন বেবি ফিডিং অ্যাক্সেসরি আসছে, ওটার লঞ্চিংয়ের জন্য আর ওটা প্রমোটের জন্য আমাদের আসলে মেলাতে। বাংলাদেশ থাইল্যান্ড বন্ধুত্ব বেশ 4.5 দশকের। তবে সে তুলনায় বাণিজ্য ঘাটতির ব্যবধান আকাশ পাতাল। গত অর্থ বছরের হিসেব মতে প্রায় 70 কোটি 20 লাখ ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে দেশটির সাথে বাংলাদেশের। আগামীতে ঘাটতি কমিয়ে বাংলাদেশে থাই ব্যবসায়ীরা বিনিয়োগ করবে বলে মত বাংলাদেশে নিযুক্ত দূতাবাস কর্মকর্তার। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশ সরকার প্রতি বছরই বিভিন্ন ধরনের বাণিজ্য মেলার আয়োজন করে আসছে, যা পণ্য বিনিময়ের বড় একটি সুযোগ হিসেবে দেখেন ব্যবসায়ীরা। আমি আশা করি আগামীতে থাই ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবে। গত অর্থবছর থাইল্যান্ডে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় 3 কোটি 90 লাখ ডলারের। বিপরীতে আমদানি করা হয় 74 কোটি 10 লাখ ডলারের পণ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ট্রেড অ্যাওয়ার্ড পেয়েছে সিটি গ্রুপ সহ দেশের 10টি গ্রুপ। 2017 সালে ব্যাংকের বাণিজ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের গ্রাহকদের এই সম্মাননা দিয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এই সম্মাননা দেওয়া হয়। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ দেশের 10টি প্রতিষ্ঠানের প্রধানকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিব। আর উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের গ্লোবাল হেড লিসা রবিনসন ও ব্যাংকটির বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয়। এছাড়া রপ্তানিতে জাতীয় পুরস্কার পাওয়া 3টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে র্যাপ গানের রিয়েলিটি শো ডেটোস র্যাপস্টার। সারা দেশে র্যাপ সঙ্গীতের প্রকৃত প্রতিভা খুঁজে বের করাই এই অনুষ্ঠানের লক্ষ্য। গতকাল রাজধানীর এক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। নিউজিল্যান্ডে ডেইরির এই অভিনব উদ্যোগ দেশব্যাপী সাড়া ফেলবে বলে মনে করেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন ব্যবস্থাপক সোহেল শাহরিয়ার রানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বনানীর আগুনের ঘটনায় ভবনের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তাজভিরুল ও জমির মালিক ফারুক গ্রেফতার। ঘটনাস্থলে তদন্ত দলের গণশুনানি শুরু। তুরাগ নদকে পুরনো প্রবাহে ফিরিয়ে আনতে দ্রুত গতিতে চলছে ভরাট অপসারণের কাজ। অবৈধ হাউজিং উচ্ছেদের পাশাপাশি জরিমানার পরামর্শ পরিবেশবিদদের। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতির মুখে স্থানীয়রা। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। সরকারের সদিচ্ছা থাকলেও প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্তরায় আন্তর্জাতিক সংস্থা। অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের।
এবং অবশেষে পার্লামেন্টে অনুমোদিত অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। নতুন নীতিমালায় বিনিয়োগের সুযোগ বাড়ল বাংলাদেশি ব্যবসায়ীদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।